ভারতের জন্য রেড অ্যালার্ট। বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের পর ভারতের জন্য অন্যতম বিস্ফোরা, অন্যতম ক্যান্সার। শুধুমাত্র ভারতের জন্য না, বাংলাদেশ এই মুহূর্তে পুরো দক্ষিণ এশিয়ার জন্য ক্যান্সারে পরিণত হয়েছে। এই ক্যান্সার যত দ্রুত বাংলাদেশ থেকে নিরসন করতে পারবে তত দ্রুত ভারতের লাভ, অন্যথায় ভারতকে এটার জন্য ভুগতে হবে। কেন বলতেছি, পুরো ভিডিও দেখেন, বুঝবেন। আপনাদের নিশ্চয় মনে আছে 18 জুন 2026 ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার বলেছিলেন, বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের তৎপরতা আছে। মনে পড়ে তথ্য? এরপর 13 আগস্ট 2026 বাংলাদেশে আল কায়দার সেল প্রতিষ্ঠার কার্যক্রম চলতেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়। আল কায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখা আল কায়দা দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট AQIS তাদের খণ্ডিত একটি গোষ্ঠী ধীরে ধীরে আঞ্চলিক সংগঠনের রূপ নিয়েছে। তারা বড় ইউনিটের পরিবর্তে ছোট ছোট বিচ্ছিন্ন সেল গঠনের চেষ্টা করছে। এসবের মাধ্যমে তারা তাদের রসদ সরবরাহ এবং আর্থিক নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম তাদের প্রতিবেদনে এই উদ্বেগের কথা তুলে ধরা হয়। জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের 3 দিন পর 17 আগস্ট 2026 বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন মিডিয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না। তার ঠিক একদিন পর 18 আগস্ট 2026 পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আল কায়দা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন ফেসিস্টদের প্রপাগান্ডা হতে পারে। অর্থাৎ জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগের প্রপাগান্ডা। অথচ জাতিসংঘের প্রতিবেদনের উপর নির্ভর করে এরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে, গণহত্যাকারী ডাকে। জুলাই হামলায় নিহতের সংখ্যা জাতিসংঘ বলে 1400, সরকার হিসাব দেয় 841 জন। কতটা ব্যবধান আপনারা চিন্তা করেন। অথচ তখন জাতিসংঘের প্রতিবেদনের হিসাব মজা লাগে বিএনপির কাছে, জামাতের কাছে। আর বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে যখন জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে, তখন সেটা হয়ে যায় ফ্যাসিস্টদের প্রপাগান্ডা। কি চমৎকার থিওরি! শাহ মা ওবায়েদ, শিলং সালাউদ্দিন, কতগুলা ছেলেদের হাতে পড়ছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী কোনো প্রকার গোয়েন্দা তথ্য, কোনো প্রকার তদন্ত, সবকিছু বাদ দিয়ে যখন সরাসরি বলে দেয় বাংলাদেশে জঙ্গি বলে কোনো কিছু নাই, সবই শেখ হাসিনার সরকারের সাজানো নাটক ছিল, জঙ্গি নাটক, তখন কি বলার থাকে বলেন? তখন কি বলবেন আপনি? বলার কোনো ওয়ে থাকে? এরপর 19 আগস্ট 2026 গত বুধবার রাতে একটি উগ্রবাদী সংগঠনের নাম করে ইমেইল করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়া হয়েছে। আমি আবারও বলতেছি, একটা উগ্রবাদী সংগঠন ইমেইল করেছে চীনা দূতাবাসে, তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে সেখানে হামলা করা হবে। চিন্তা করা যায়? উগ্রবাদী সংগঠনের নামটা যদিও গোপন রাখা হয়েছে, এখনো গোয়েন্দা সংস্থা প্রকাশ করে নাই। বিষয়টি জানার পর দূতাবাসের নিরাপত্তা জোরদার করা নিয়ে পুলিশের সাথে গতকাল রাতে চীনা দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক হয় এবং এক পর্যায়ে অসন্তোষ দেখা দেয়। গোয়েন্দা সূত্র বলতেছে, এক পর্যায়ে পুলিশ এবং কর্মকর্তাদের মধ্যে এই জঙ্গি হামলার যে হুমকি, এটা নিয়ে হট্টগোল ঘটে। চিন্তা করেন, বাংলাদেশ পুলিশের সাথে চীনা দূতাবাসের কর্মকর্তাদের গন্ডগোল হয়েছে এই জঙ্গি হামলা বিষয়ে। শিলং আর শাহ মা ওবায়েদ, এই দুইটাকে কি বলা দরকার বলেন? বাংলাদেশে যদি জঙ্গি নাই থাকে, তাহলে দূতাবাসে হামলার হুমকি দিয়েছে কারা? যারা হুমকি দিয়েছে এরা কি শিলং সালাউদ্দিন আর শাহ মা ওবায়েদের মায়ের বোনের কে এরা? আমার কেন জানি খটকা লাগতেছে, চীনা দূতাবাসে মেইলের মাধ্যমে হুমকি দিয়ে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোযোগ চীনা দূতাবাসের দিকে সরিয়ে না জানি হামলা ভারতীয় দূতাবাসে করা হয়। আমি জানি না সত্যটা কি, তবে আমার পঞ্চ ইন্দ্রিয়, সিক্স সেন্স বলতেছে হামলাটা ভারতীয় দূতাবাসে হবে। যদি হয়, সারাদিন বাংলাদেশে যেভাবে মৌলবাদীরা স্লোগান দেয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেভাবে তো চীনের সিনজিয়াং অঞ্চলে বসবাসকারী উইঘুর মুসলিমদের নির্যাতন নিয়ে বাংলাদেশের মৌলবাদী জঙ্গি জিহাদিরা, ইসলামিক রাজাকারের বাচ্চারা কখনো স্লোগান দেয় না ঢাকা না বেইজিং? কখনো দেখেছেন? ভারতে মুসলিম নির্যাতন হয় না, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটে না। একইভাবে যেহেতু ভারতে সংখ্যালঘু মুসলিম, সুতরাং দু একটা হামলার ঘটনা ঘটতেও পারে। আমি বলতেছি না ঘটে, এটা বিচ্ছিন্নভাবে ঘটতে পারে। কিন্তু চীনে উইঘুর মুসলিমদের যেভাবে নির্যাতন করা হয়, সেই সব নিয়ে বাংলাদেশের জিহাদি জঙ্গি মৌলবাদীদের কখনো কথা বলতে দেখেছেন? প্রতিবাদ করতে দেখেছেন? জামায়াত ইসলামকে কোনো মন্তব্য করতে দেখেছেন? করে না। কারণ এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, সুবিধাবাদী, রাজাকারের বাচ্চা। দেখেন, আমি আগেও বলেছি, এখনো বলতেছি, বাংলাদেশে ভারত বিদ্বেষ বলে কোনো কিছু নাই। আসল কারণ হলো হিন্দু বিদ্বেষ, হিন্দু বিরোধিতা।
এরা হিন্দুদেরকে দেখতে পারে না, এটাই হচ্ছে এদের সব থেকে বড় সমস্যা। অথচ এদের পূর্বপুরুষ অর্থাৎ ভারতীয় উপমহাদেশে বসবাসকারী সকল মুসলিমদের পূর্বপুরুষ একটা সময় হিন্দু ছিল, এটা তারা ভুলে গেছে। ইতিহাসকে তো তারা পরিবর্তন করতে চায়, ইতিহাস বিকৃত করে তাদের অন্যতম কাজ, তাই না? এই মূলত হিন্দুকে পছন্দ করে, এ কারণেই ভারত বিরোধিতা বাংলাদেশে দেখা যায়। কিন্তু এই রাজাকারের বাচ্চারা আবার দেখবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য, মেডিকেল ভিসার জন্য কয়েক কিলোমিটার লম্বা লাইনে গিয়ে দাঁড়ায়, ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে যায়। কেন? কারণ কি? চীনের হাসপাতাল নাই, পাকিস্তানের হাসপাতাল নাই, সেখানে যায় না কেন? গান্ডুর বাচ্চারা ভারতেই কেন যায়? যত দোষ ভারতের, যত দোষ নন্দ ঘোষ। কারণ ভারত বাংলাদেশের এই রাজাকারের বাচ্চাদেরকে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, মরিচ, মশলা, গ্যাস, ডিজেল সরবরাহ করে খাইয়ে পরিয়ে এই গভীর সংকটের সময়ে বাঁচিয়ে রেখেছে। এই অকৃতজ্ঞ জাতিকে ভারত এখনো খাওয়াচ্ছে পড়াচ্ছে, হ্যাঁ টাকা দিয়ে খাওয়াচ্ছে পড়াচ্ছে, কিন্তু সরবরাহ কে করে? পাকিস্তান, চীন না, ভারত করে। আর ভারতের এই উপকারের প্রতিদান এই রাজাকারের বাচ্চারা দেয় দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে। এটা হচ্ছে এই রাজাকারের বাচ্চাদের ধর্ম। দেখেন, জাতিসংঘের সতর্ক বার্তা, ইসরায়েলের রাষ্ট্রদূতের সতর্ক বার্তা, পাশাপাশি রয়েড চিফের গত সপ্তাহে ঢাকা সফরে এসে উনি জঙ্গিদের ব্যাপারে সব নথিপত্র, ফুটেজ বাংলাদেশের বর্তমান সরকারকে দিয়ে গেছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার কোনো প্রকার অ্যাকশনে যায় নাই। আমি এর আগেও বলেছি বাংলাদেশের কোন কোন অঞ্চলে জঙ্গি তৎপরতা চলতেছে, কোন কোন অঞ্চলে ঘাঁটি হয়েছে, কোন কোন মাদ্রাসায় অস্ত্র মজুত করে রাখা হয়েছে, কোন কোন মাদ্রাসা থেকে উগ্রপন্থী কার্যক্রম চলমান আছে, জঙ্গি তৎপরতা চলমান আছে। বলেছি না এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি না যে বাংলাদেশের সীমান্তবর্তী কোন কোন এলাকায় জঙ্গি ক্যাম্প আছে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে না, বাংলাদেশের বর্তমান সরকার জানে না, সবকিছুই জানে। জেনেও এরা জঙ্গি নির্মূলে কোনো স্টেপ নেয় নাই। তখন আপনাকে বুঝে নিতে হবে এই অর্থাৎ এই সরকার পরোক্ষভাবে সেই 10 আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে চায়। তারা ভারতের 7 সিস্টার্সে হামলা করতে চায়। এই হয়তো উলফার সেই নেতা পরেশ বড়ুয়া তার মতো অন্য কোনো নেতার সাথে, নতুন কোনো নেতার সাথে এরা যোগাযোগ করতেছে ভারতে হামলা কিভাবে করা যায়। এই জিহাদি জঙ্গিরা, মৌলবাদীরা, এটা আমি ধারণা করতেছি, আমি নিশ্চিতভাবে বলতেছি না যে তারা অনুপ চেটিয়ার মতো কিংবা পরেশ বড়ুয়ার মতো অন্য কারোর সাথে যোগাযোগ করতেছে। তবে করবে না এর কোনো নিশ্চয়তা এই জঙ্গিদের মধ্যে নাই। এই জন্য ভারতে যাইতে ভয় পায়। এটাই কারণ তাকে প্রশ্নবিদ্ধ করা হবে, সে তো জবাব দিতে পারবে না, তার কাছে তো জবাব নাই। আমার মনে হচ্ছে, আবারও বলতেছি, জঙ্গিদের মেইল করে চীনা দূতাবাসে হামলার বিষয়টা ইন্ডিয়ার জন্য রেড অ্যালার্ট। ইন্ডিয়ার মনে রাখতে হবে বাংলাদেশের মাটি কখনোই চীন কিংবা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হবে না, বাংলাদেশের মাটি ব্যবহার করা হবে ইন্ডিয়ার বিরুদ্ধে। এটা ইন্ডিয়াকে বুঝতে হবে। 5 আগস্টের পর যেসব জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের কোনো হদিস আছে? তাদের গ্রেফতারের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? নেয় নাই। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধার হচ্ছে, বোমা সদৃশ বস্তু উদ্ধার হচ্ছে, পুলিশের লুট হওয়া অস্ত্র, গোলা বারুদ, কোনো কিছু উদ্ধার হয়েছে? হয় নাই। এইসব কি সংকেত দেয়? এসব সংকেত দেয় এরা আড়ালে সুসংগঠিত হচ্ছে সরকারের প্রত্যক্ষ মদদে, এবং এদের উদ্দেশ্য গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করব, ভারত দখল করব, কলকাতা দখল করব, 7 সিস্টার্স দখল করব, চিকেন স্নেক ওইটার গলা কেটে দেব। এটা ভারত সরকারের জন্য রেড অ্যালার্ট। আবার বলতেছি, ভারতের উচিত আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার জন্য খুব দ্রুততার সাথে বড় কোনো স্টেপ নেওয়া। প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করা হোক, এয়ার স্ট্রাইক করা হোক। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটতে দেওয়া যাবে না। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান যেভাবে ঘটেছে, এটাকে নির্মূল না করা গেলে ভবিষ্যতে ভারতের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে, 7 সিস্টার্স, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে বাংলাদেশে এয়ার স্ট্রাইকের বিকল্প আর কোনো কিছু নাই। এটা কোনো হুমকি ধামকি না, এটা বাস্তবতা। বাংলাদেশকে রক্ষা করতে হলে, ভারতকে রক্ষা করতে হলে, দক্ষিণ এশিয়ার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখতে হলে এই অঞ্চলে জঙ্গি নির্মূল করতেই হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরামর্শে আই থিঙ্ক ভারতের উচিত এখন বড় কোনো অ্যাকশনের দিকে আগানো। তবে যা দেখতে পাচ্ছি, তারেকের কপালে অশেষ দুর্গতি আছে। হুমকি ধামকি না, এটা রিয়েলিটি। ভালো থাকবেন, পারলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।